আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মাঝখানে এসে সব ভেস্তে দিলি, এখন নিজেকে তো আগে বাঁচা। তোর তো কিছু করিনি, তবুও কেন ইয়ার? তোর এই মেয়েটাকে নিয়ে কেন পড়ে আসিস? কি আছে ওই মেয়ের মধ্যে? নাবিল ভিলেনি হাসি দিয়ে শবনমের একদম সামনে গিয়ে বন্দুকটা বুক বরাবর ধরে বলল, ওকে বুঝিয়ে দিচ্ছি। নাবিল আর আফরানকে দেখে চেলাপোলাগুলো ভয়ে কদম পিছিয়ে দৌড়ে পালায়। যেখানে দুজন গ্যাংস্টার লিস্টের প্রথম পাতায় নাম লেখা, সেখানে তারা জীবনের ঝুঁকি ইচ্ছে করে ফেলতে চায় না। লোকগুলো যাওয়ার পর শবনম নিজেও হালকা ভয় পায়, কিন্তু সেটা প্রকাশ না করে কনফিডেন্স নিয়ে বলল, তুই ভুলে যাচ্ছিস মনে হয় আমার সম্পর্কে। ভালোভাবে কালকে বলেছিলাম, যদি তুই আরিয়াকে কিছু করে থাকিস তাহলে বলে দে। তারপরও বললে জানিস না। তারপর বুঝে গিয়েছিলাম আরিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে আফরান নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। তারপর খেয়াল করলাম আফরান একদম স্বাভাবিক। তখনই বুঝে গিয়েছিলাম আফরান আটকেছে, কিন্তু কোথায় সেটা আমি জানার আগে তুই মনে হয় সেদিন রাতেই বুঝে গিয়েছিলে আফরান শেয়ার দেবে না, তাই আফরানে আটকেছে আরুকে। আর আমি অপেক্ষা করছিলাম আরুর একটা কলের জন্য, কিন্তু তুই পুরো প্ল্যানটাই বানিয়ে নিলি। ভেবেছিলাম শেয়ার নেওয়ার পর মারবি, যখন দেখলি শেয়ার পেলি না তখন ভাবলি বাঁচিয়ে লাভ নেই, তাই ছেলেপুলে লাগিয়েছিলিস। ভেরি গুড, কথা তো শুনলি না, এখন কি হবে নিজেই ভেবে নে। দেখ, বাড়াবাড়ি করিস না, ঠিক আছে? আমি ছেড়ে দিব এই মেয়েকে। বাচ্চার শখ জেগেছে দেখছি। শবনম চারদিকে একবার তাকায়, কিন্তু কোনো হাতিয়ার তার ধারে কাছেও নেই। বাঁচার মতো কোনো রাস্তা নেই। নাবিল আর দেরি না করে যেই না ট্রিগারে চাপ বসাতে, পর মুহূর্তে পেছন থেকে তানভীর এসে শবনমের পায়ে গুলি করে শবনম চিৎকার করে নিচে পড়ে যায়। নাবিল অবাক হয় কিছুটা। কি করলি এটা? আমি মেরে দিতাম। তানভীরের পেছনে কমপক্ষে ১৭ উপর লোক হবে মনে হয়। দৈহিক গঠনাকৃতির বেশ চওড়া, লম্বায় এক একজন মনে হয় ৬ ফুটের মতো, আবার কম বেশিও আছে। তানভীর কোনো উত্তর না দিয়ে প্রথমে শবনমের দিকে ইশারা করে, তারপর তানভীরের দিকে। দুজন লোক প্রথমে শবনমকে উঠিয়ে নেয় কালো একটা গাড়িতে। নাবিল এসবে পাত্তা না দিয়ে পেছনে ফিরে আফরানকে দেখে, আর ওকে কোলে তুলে মাত্র দাঁড়িয়েছে। আরিয়া দুর্বল হয়ে শুধু আফরানের দিকে তাকিয়ে আছে, কিন্তু ভেতর থেকে একটু আগের সব ঘটে যাওয়া বিষয়গুলোতে ভয় পেয়েছে খুব বেশি, তাই শরীরের কম্পন যেন থামছেই না। এই কি করছিস? ওকে তুই নয় আমি বাঁচিয়েছি। দেখ আফরান, গাদ্দারি করবি না বলে দিলাম, নয়তো ভালো হবে না। বলে কয়েক কদম বাড়াতে পেছন থেকে কয়েকজন গার্ড এসে নাবিলকে ধরে ফেলে। নাবিল রাগের তুপে কি করবে বুঝতে পারছে না, ছুটার চেষ্টা চালাচ্ছে, কিন্তু লোকগুলোর সাথে পেরে উঠতে না পেরে মুহূর্তেই ডেভিল হেসে বলল, এত প্ল্যান করেছি, সবকিছু জলে মিশিয়ে দিলি। এত কষ্ট করলাম, তবুও যেহেতু পেলাম না, বুঝে নে তুইও পাবি না। আরিয়া আমার না হলে কারো না, কিন্তু আফসোস সেদিন রাতে আরিয়া আমার কাছে আসলেও নিজের করতে পারিনি এত বছরে। তোর মতো ভিলেন মাফিয়া হতে চেয়েও আমি ওর কাছে হেরে গিয়েছি। চাইলেই পারতাম জোর করতে, কিন্তু করিনি, তবুও যেহেতু পেলাম না। কথা শেষ না করে নাবিল বাঁকা হেসে আচমকা হাতের বন্দুকটা চালিয়ে দেয় আরিয়ার দিকে। নাবিল এমনটা করবে আফরান মোটেও প্রস্তুত ছিল না। নিজের শরীরটাও আহত হয়ে আছে, আসার সময় গাড়ি ছাড়াই এসেছে। কতবার যে হোঁচট খেয়ে পড়ে গিয়ে সেটার খবর কি আছে তার? মাথায় শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, তার হৃৎপিণ্ড যা ছাড়া সে অচল, তাকে সেভ করতে হবে। নাবিল ট্রিগার চাপতেই আফরান একবার নো শব্দ করেই আরিয়াকে নিয়ে বামে সরে গিয়েও আহত হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারেনি। ঠিক পেটের ডান পাশটায় গুলিটা ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। তানভীর সঙ্গে সঙ্গে নিজের হাতের বন্দুক ব্যবহার করে। নাবিলের ঠিক ডান হাতের মধ্যমা চিরে বেরোয় গুলিটা। নাবিলের হাত থেকে বন্দুক পড়ে যায়, কিন্তু তার ব্যথার দিকে মোটেও খেয়াল নেই। তার দৃষ্টি শুধুমাত্র আরিয়ার দিকে। আফরান আহত হয়েও আরিয়াকে হাত থেকে ফেলে দেয়নি, উল্টো স্মিত হেসে আরিয়ার চোখে তাকায়। অথচ এই বুঝি এক্ষুনি পড়ে যাবে বোঝাই যাচ্ছে। হাতের বাঁধন হালকা হয়ে আসছে। আরিয়া
আরো বেশি ঘাবড়িয়ে যায় হঠাৎ আফরানের হাত হালকা হয়ে আসায়। আসলে আরো এখনো দেখেনি আফরানের পেটেও যে গুলিবিদ্ধ হয়েছে। আরো কাঁপা কাঁপা গলায় বলল, আপনাকে আমার ঠিক লাগছে না। কিছু হয়েছে? আপনি ঠিক আছেন তো? আফরান এবার কপাল কুঁচকে মুখ ফিরিয়ে তানভীরের দিকে তাকায়। তানভীর ইশারা বুঝতে পেরে গার্ডগুলোকে ইশারা করতেই নাবিলকে জোর করে গাড়িতে নিয়ে তুলেছে। নাবিলের দৃষ্টি এখনো আরিয়ার দিকে। লোকগুলো যেতেই তানভীর আফরানের কাছে দৌড়ে আসতে চায়, কিন্তু আফরান চোখ ঘুরায়, যার অর্থ একদম আসবে না এখানে। কিন্তু তানভীর আফরানকে ভালো করেই জানে কি জন্য নিষেধ করেছে। যদিও তার জন্য আগে ওখানে যাওয়াটা জরুরি, তবুও জানে এটার থেকেও বেশি আফরানের কাছে আফরানের বউ জরুরি। তানভীর দৌড়ে গিয়ে পেছন থেকে একটা গাড়ি নিয়ে আফরানের সামনে আসে। আরিয়া আফরানের কোল থেকে নামার জন্য কয়েকবার চেষ্টা করছে, কিন্তু আফরান নামতে দিচ্ছে না। আরিয়ারও কি চলার মতো শক্তি আছে? তখন থেকে হাত থেকে রক্ত পড়ছে, এই বুঝি জ্ঞান হারাবে। আফরান প্রথমে তানভীরকে নামতে বলে, কিন্তু তানভীর এই মুহূর্তে কিছুতেই একা ফেলে যাবে না, তাই ঠায় বসে আছে। আফরান বিরক্ত হয়ে পেছনের সিটে আরিয়াকে বসিয়ে নিজেই উঠে বসে। আরিয়া চোখে মাত্র বিষয়টা পড়েছে। আফরানকে এমন অবস্থায় দেখে আরিয়া হকচকিয়ে ওঠে। ক্ষত জায়গায় হাত রেখে বলতে লাগলো, কি হয়েছে আপনার? কখন হলো? সত্যি করে বলুন। গুলিটা লেগেছিল তাই না? কেন বললেন না আমায়? জিজ্ঞেস করেছিলাম না আমি? আরিয়ার চোখে পানি। আফরান একটু হাসার চেষ্টা করে, কিন্তু তানভীরের কথাটা শুনে ভেতরে রাগ জমে। তানভীর আরিয়াকে উদ্দেশ্য করে বলে, ভাবি, আপনার ওড়নার কিছু অংশ ছিঁড়ে একটু স্যারের পেটে বেঁধে দিন জলদি। এত রক্ত ঝরছে, আমার খুব ভয় করছে ভাবি। প্লিজ জলদি করুন একটু। আরিয়া সম্মতি জানিয়ে ওড়নাটা শরীর থেকে খোলার জন্য হাত রাখতেই আফরান আরিয়ার হাত ধরে কাতর গলায় বলল, নো, একদম না। তারপর কোনো রকমে সিট থেকে হালকা উঠে সামনের দুটো সিটের মাঝ দিয়ে হালকা মাথা ঢুকিয়ে তানভীরকে বলল, মিররের গ্লাসটা ভাঙ। স্যার, এ কি করছেন? আপনি বসুন না জায়গায়। এটা ভাঙতে যাব কেন? আফরান দাঁত কিরমিরিয়ে বলল। শুনবি নাকি আমাকেই করতে হবে? আরিয়া কান্না জড়ানো গলায় বলল, আপনি বসুন না প্লিজ। দেখুন না কি হয়েছে, কত রক্তকরণ হচ্ছে। আফরান আরিয়ার কথায় পাত্তা না দিয়ে কিছুটা ঝুঁকে তানভীরের অপেক্ষা না করে আচমকা খালি হাতে গ্লাসটা ঘুষি মারে। কাঁচগুলো খণ্ড বিখণ্ড হয়ে তানভীরের শরীরে পড়ে। তানভীর হঠাৎ এমন ব্রেক চেপে বন্ধ করে নেয়, এতে আরিয়ার মাথাটা হালকা বাড়ি খায় সামনের সিটে। আফরান নিজের জায়গায় এসে বসে তানভীরকে বলল, ফাস্ট। তানভীরের যদিও তেমন কিছু হয়নি, শুধু হাতের ওপরটায় দুটো কাচের ধার লেগেছিল। এখন এসব মন নেই, গাড়ি স্টার্ট করেই আস্তে ধীরে শরীর থেকে কাজগুলো সরাতে থাকে। তার বোঝা হয়ে গেছে আফরানের এমনটা করার উদ্দেশ্য কি। মানুষ এতটা কিভাবে জেলাসি নাকি সাইকো টাইপ হয় খোদাই জানে। আফরানের হাত থেকেও এবার রক্ত টিপটিপ করে পড়ে। আরিয়া কিছু বলার আগেই আফরান আরিয়ার ওড়নাটা শরীর থেকে নিয়ে এক সাইড থেকে একটু ছিঁড়ে আরিয়াকে কিছু বলবে তার আগেই আরিয়া বলল, আমি বেঁধে দিই, দিন না। আপনি কি পাগল? বলুন না, সত্যি করে বলুন। একে তো পেট চিরে রক্ত ঝরছে, তার উপর এটা কি রকম? এটা কেন করলেন? গাড়ির গ্লাসটা এভাবে ভাঙার কোনো মানে আছে? হ্যাঁ, নিজের ভালোটা দেখছি এখনো বোঝেন না। আফরান আরিয়ার কথায় পাত্তা না দিয়ে আরিয়ার যেই হাতে ছুরি দিয়েছিল সেই হাতটা ধরে নিজের কাছে নিয়ে ওড়নার অংশটা সে স্থানটায় বেঁধে দিতে দিতে থেমে থেমে বলল, খুব মেরেছে? আর কোথায় ব্যথা দিয়েছে বলো আমায়? আরিয়া নিজের হাত আফরানের কাছ থেকে সরিয়ে নিয়ে একটু চেঁচিয়ে বলল, আমি এখন ছোট নেই ভাইয়া, আমার কেয়ার করতে হবে না। এখন নিজের দিকে একটু দেখেন আগে। আফরান কিছু বলল না। পিঠটা সিটের সাথে এলিয়ে দিয়ে এক হাত সিটের উপরে মেলে দিয়ে চোখ বন্ধ করে মাথাটা কাত করে দীর্ঘশ্বাস ফেলে বলল, অন্য হাত রক্তস্থানে ধরা। আরিয়ার শরীর কাঁপছে, ঠান্ডা নাকি ভয় সেটা বোঝা যাচ্ছে না। ওড়নাটা আরেকটু ছিঁড়ে প্রথমেই আফরানের পেটে ক্ষত স্থান থেকে হাতটা সরিয়ে কাঁদতে কাঁদতে বলল, এত রক্ত! এটুকু বলেই ঠোঁট উল্টে একটু আওয়াজ করেই কাঁদতে লাগলো। আবার নিজেই চোখ মুছে আফরানের কালো শার্টটা নিচ থেকে একটা বোতাম খুলে একটু ওপরে উঠিয়ে আফরানকে ধরতে বলল। আফরান আগের মতোই শব্দহীন।
আরিয়া কান্না মিশ্রিত গলায় বলল, প্লিজ ধরুন না আগে এটা, তারপর যা করার বা যা কিছু বলার বলবেন। আফরানের তবুও মুখে কথা নেই। আরিয়া এবার আফরানের জন্য অপেক্ষা না করে শার্টের সবগুলো বোতাম খুলে উন্মুক্ত করলো। পেট সাথে শরীরের অগ্রভাগ সবটাই প্রকাশিত। আরিয়া জলদি করে সেই জায়গাটায় ওড়না দিয়ে বাঁধতে শুরু করে। আফরান ও আরিয়ার সুবিধার জন্য একটু সামনে আসে যেন পেছন দিক থেকে কাপড়ের টুকরোটা টানতে কষ্ট না হয়। আপাতত একটু রক্তটা কম যাচ্ছে, তবুও যেন ওড়না ভেদ করে রক্তের হালকা আভা প্রকাশিত হচ্ছে। তারপর আফরানের ডান হাতেও বেঁধে দিয়েছে, একটু আগে গ্লাসটা ভাঙার ফলে যে ক্ষত হয়েছিল সেখানে। আপনি কি কোনোদিন ঠিক হবেন না ভাইয়া? এমন কেন আপনি? নিজের ভালোটা কবে বুঝবেন বলবেন আমায় প্লিজ। আফরান হালকা হেসে শরীরে জড়ানো শার্টটা খুলতে লাগলো। খুব ঠান্ডা লাগছে, এসে গেছি, আর একটু ধৈর্য ধরুন প্লিজ। আফরান কথা না বাড়িয়ে শার্টটা খুলে আরিয়ার উরুর ওপর শার্টটা রেখে বলল, পরে নে। এটা কেন? কিছু একটা প্রশ্ন করতে গিয়ে আবার থেমে যায়। এমনিতেই নিশ্চিত কপালে দুঃখ আছে, এখন যদি প্রশ্ন করি তবে তো। আর কিছু না ভেবে শার্টটা পরে নিল আরিয়া। তানভীর এতক্ষণ চুপ ছিল, তার বোঝা তখনই হয়ে গিয়েছে কথা বলা মানে নিজের সর্বনাশ করা। হসপিটালের সামনে এসে গাড়ি থামিয়ে বলল। আরিয়া গাড়ি থেকে নেমে আফরানের ওই পাশে গিয়ে দরজা খুলে দেয়। আফরান যে শক্তিহীন হয়ে একদম দুর্বলতার চরম পর্যায়ে পৌঁছেছে সেটা আরিয়া এতক্ষণ দেখেছে। তাই তো চটজলদি নেমে দরজাটা খুলে দিয়ে তানভীরকে ডাকলো ধরার জন্য। কি হলো স্যার, জলদি আসুন। কি অবস্থা হয়েছে দেখেছেন? কতটা ব্লিডিং হয়েছে। আরিয়াও অপর পাশে ধরে আছে, অথচ আফরান গাড়ি থেকে নেমে আরিয়ার দিকে সরু চোখে তাকিয়ে কি যেন ভেবে যাচ্ছে, সামনে এগোচ্ছে না। আরিয়া কাঁদো গলায় আফরানের ক্ষত পেটের দিকে তাকিয়ে বলল, হঠাৎ কি হলো আবার? চলুন না, দাঁড়িয়ে আছেন কেন? আফরান আকস্মিক তানভীরের কাঁধ থেকে হাত সরিয়ে আরিয়ার ডান হাতটা ধরে গাড়ির দরজাটা খুলে ধপ করে ভেতরে ধাক্কা দিয়ে ফেলে দরজা লক করে দেয়। সবগুলো দরজা একে একে লক করে দিয়ে বাঁকা হাসে। বিষয়টা এতটাই আকস্মিক আর তাড়াতাড়ি হয়েছে যে কারো কিছু বুঝে আসার আগেই আফরানের কাজ শেষ। আরিয়া নামতে যায় কিন্তু দরজা খুলছে না, বারবার দরজা ধাক্কিয়ে চেঁচিয়ে কিছু বলে যাচ্ছে একাধারে, কিন্তু সেটা কি বোঝা গেল না, কারণ আরিয়ার আওয়াজ বাহির পর্যন্ত আসছে না। স্যার, এটা কি করলেন? এভাবে ভাবিকে। তানভীরকে শেষ করতে না দিয়ে আফরান বলল, ডক্টরকে ডাক, আর হাঁটতে পারছি না, ফাস্ট। আফরানের শরীর কতটা দুর্বল হয়েছে তানভীর ঠিকই বুঝেছে, নয়তো আফরান কখনো নিজের দুর্বলতা এমন করে প্রকাশ করতো না। ফটাফট ফোন করে ডক্টরকে বেড নিয়ে আসতে বলেছে। আফরান দাঁড়িয়ে থাকতে না পেরে একটু সাইড করে জায়গায় বসে পড়ল। তারপর গাড়ির দিকে চোখ রাখলো। আরিয়া এখনো গ্লাস ধাক্কিয়ে চেঁচিয়ে যাচ্ছে কিছু না কিছু, কিন্তু আফরানের কোনো চেঞ্জ আপ নেই ফেসে, একদম স্বাভাবিক। আরিয়া আফরানের দিকেই তাকিয়ে আছে আর চোখের জল ফেলছে। এর মধ্যেই ডক্টর আসে। তানভীর আফরানকে হসপিটালে ফর্ম দিয়ে গাড়িতে এসে বসে স্টার্ট দিতেই আরিয়া বলে, ভাইয়া প্লিজ আমাকে নামিয়ে দিন না। স্যার বারণ করেছে, এর ব্যতিক্রম করতে পারবো না। আরিয়া কান্না গলায় বারবার রিকোয়েস্ট করলেও তানভীরের একই উত্তর, স্যারের নির্দেশ ভাঙতে পারবো না, এতে আরিয়ার জন্য ভালো আর নিজের জন্য। তানভীরের গাড়ি এসে চৌধুরী বাড়ির গেটের সামনে থামে। আরিয়াও এখন আপাতত চুপ আছে, আর বলেও লাভ নেই। আপনি চলে যাবেন নাকি দিয়ে আসবো ভাবি? চলে যান, আমি যেতে পারবো। তানভীর সম্মতি দিয়ে চলে যায় গাড়ি নিয়ে। আরিয়া চোখের জল মুছে বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজাবে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ পেছন থেকে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আরু। আরিয়া একটু কেঁপে ওঠে হঠাৎ আওয়াজ শুনে, কিন্তু পেছন ফিরে আয়ুষকে দেখে ভয়টা কেটে যায়। আয়ুষ ভেজা শরীরে দৌড়ে এসে আরিয়াকে বলতে লাগলো, এভাবে কোথায় চলে গিয়েছিলে? হ্যাঁ, কেন এমন করেছিস? এতগুলো বছর দূরে থেকে কি লাভ হলো তোর? কারো কথা কি মনে পড়েনি? এতটা নির্দয় নিষ্ঠুর তো তুই ছিলি না। আরিয়া স্বাভাবিক শান্তভাবে বলল, এসব নিয়ে প্লিজ এখন কথা বলতে চাচ্ছি না ভাইয়া। আয়ুষ ভাবছে হয়তো আপসেট আছে, তাই কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে, ভিতরে চল, পরে এসব নিয়ে। এটুকু বলে আরিয়ার হাতে চোখ পড়ল ওড়নার উপর দিয়ে
পানির সাথে মিশে কালারহীন বৃষ্টির পানি লাল হয়ে টপকে পড়ছে। আয়ুষ আরিয়ার হাত ধরে হকচকিয়ে বলতে লাগলো, এইসব আরু কি করেছে? আয়ুষ আরো কিছু বলতে গিয়ে আটকে যায়, কারণ আরিয়া আয়ুষ থেকে নিজের হাত দ্রুত সরিয়ে বলল। বললাম তো পরে এসব নিয়ে কথা হবে। আরিয়ার ব্যবহার আয়ুষের কাছে একটু অন্যরকম লাগলো। আগের সেই আরিয়ার সহজ সরল ব্যবহারে কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। আরিয়ার সামনে ফিরে কলিং বেল বাজালো, তারপর আবার আয়ুষের দিকে ফিরে বলল, একটু হসপিটাল যাবেন প্লিজ? হাতে বেশি লেগেছে? অনেক রক্ত বের হচ্ছে, হাসপাতালে গেলেই ভালো হবে, চলো জলদি। আমার জন্য নয়, ওকে। ওনার অবস্থা খুব বাজেভাবে অস্বাভাবিকতায় চলে গেছে ভীষণ। আফরানের কথা মুখে নেওয়ার সাথে সাথে আরিয়ার গলা ভেজা হয়ে আসে। আয়ুষ প্রথমে না বুঝলেও পর মুহূর্তে বোঝে আরিয়া কার কথা বলছে। কি হচ্ছে আফরানের? জলদি বল, কোথায় ও? হসপিটাল আছে, গুলি লেগেছে, অনেক রক্ত ঝরেছে। আমার মনে হচ্ছে ওনার রক্তের প্রয়োজন হবে। আমাকে যেতে দেয়নি, কিন্তু আপনি যদি যেতেন তাহলে। আয়ুষের কলিজাটা মনে হয় কেঁপে ওঠে। আফরান হসপিটাল কথাটা শুনে অনেক তো দেখেছে ক্ষত বিক্ষত হয়ে বাড়ি চলে এসেছে, কিন্তু কোন পর্যায়ে গেলে হসপিটাল যাবে আফরান সেটা বুঝে গেছে আয়ুষ। আমার সাথে যেতে চাচ্ছিস? আর হার্ট করতে চাই না কাউকে, আপনি একটু জলদি যান। আয়ুষ এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে গাড়ি নিয়ে এমন ভেজা অবস্থায় বের হয়ে যায়। দরজা খুলে দিলে আরিয়া ভেতরে যেতেই সার্ভেন্ট পাশ থেকে বলে উঠল, আরিয়া আপামনি, আমি ঠিক দেখছি তো নাকি স্বপ্ন? আরিয়া আপাতত কিছু বলতে চাচ্ছে না, তাই ছোট উত্তরে বলল, কথা বাড়িও না চাচা, ঘুমাচ্ছে। সার্ভেন্ট খুশিতে চোখ মুছতে মুছতে বলল, হ্যাঁ আপামনি, বড় সাহেব ঘুমাচ্ছে। আপনি এতদিন কোথায় ছিলেন? কত জায়গায় খুঁজেছে আপনাকে সবাই জানেন? কোনো জায়গা বাদ নেই যেখানে আপনাকে। এগুলো এখন শুনতে চাই না, বলে আরিয়া উপরে চলে গেল। সার্ভেন্ট খুশিতে নিজেই বলতে লাগলো, কালকে যখন সবাই জানবে আরিয়া আপামনি ফিরে আইছে, সবাই কত খুশি হইব নে। কিন্তু আপামনি এতটা দিন কি ছিল? আরিয়া উপরে গিয়ে প্রথমে নিজের সেই আগের রুমটায় ঢুকলো, কিন্তু নেই কিছুই, আগের মতো নেই, ফাঁকা রুম পুরো। তাই ওখানে আর না থেকে আফরানের রুমে গেল। রুমের দরজা খোলা দেখে একটু অবাক হলো। আপাতত আরিয়ার এই মুহূর্তে নিজেকে হার্টবিট ছাড়া মানুষ এই মনে হচ্ছে, কোনো অনুভূতি নেই নিজের মধ্যে। ভেতরে গিয়ে প্রথমে কাভার্ড খুলে আফরানের একটা টি শার্ট নিয়ে আর একটা আফরানের প্যান্ট হাতে নিয়ে শাওয়ারে ঢুকলো, কিন্তু পানিটা ছাড়তেই কেমন যেন নিজের ভেতরে সবটা কষ্ট বেরিয়ে এলো। 2 মিনিট পর খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে চিৎকার করে, আজ তবে নিজের জন্য নয়, তার জন্য, আফরানের অবস্থা কথা ভেবে। দুহাতে মুখ চেপে ধরে কেঁদে যাচ্ছে আরিয়া। কিন্তু আজ কেন এমন লাগছে নিজেকে? তার থেকেই তো পালাতে চেয়েছিলাম, তবে কেন আবার তার জন্যই? আচ্ছা উনি কিভাবে জানলেন আমি ওখানে আছি? আচ্ছা উনি কি আগে থেকেই জানেন? আমাকে নজরবন্দি করে রেখেছে আগে থেকেই? নয়তো জানলেন কিভাবে আমি শবনমের হাতে? আমি ভুল করেছি তাই না? ওই মিসেস শবনমের কাছে গিয়ে আমি ভুল করেছি। এতটা তীব্র ঘৃণা আমার ভেতরে চেপেছিল যে কোনটা ভুল কোনটা ঠিক সবটা গুলিয়ে ফেলেছিলাম। কিন্তু ভাইয়াও তো ঠিক ছিল না, তবে কেন মনে হচ্ছে ভাইয়া ভুল করেও ঠিক? হঠাৎ করে কে একজন আরিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। আরিয়া হকচকিয়ে উঠে বলতে লাগলো, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? কথাটা বলেই চোখ খুলে সামিরাকে দেখে স্তব্ধ হলো আরিয়া। ভুলে গিয়েছিল সে এখন ঠিক আগের পজিশনে আছে। সামিরা আরিয়াকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, কেন চলে গিয়েছিলি? কোথায় ছিলি? এতটা স্বার্থপর কেন হলি? কিভাবে পারলি আরু? আরিয়া কি বলবে তার জানা নেই, তবে এই মুহূর্তে হঠাৎ করেই আফরানের কথা মাথায় রেখে বসেছে। বসা থেকে উঠতে গিয়েও পারল না, কারণ সামিরা আবারও চাপড়ে ধরেছে। আরে ছাড় না, এসব পরে হবে। ভাইয়া কেমন আছে এখন? হসপিটাল থেকে এসেছে? কার কথা বলছিস? কে হসপিটালে? উনি মানে ভাইয়া। আফরান ভাইয়ের কথা বলছিস? উনি কোথায় থাকে জানি না তো, কিন্তু তুই তো দেখছি ফিরে এসে ভাইয়ের রুম দখল করে নিয়ে আবার ভাইয়ের ড্রেসগুলোও নিজের বানিয়ে নিলি। আরিয়ার এই মুহূর্তে কারো কথাই ভালো লাগছে না।
আয়েশ ভাইয়ের নাম্বার আছে তোর কাছে? আমার কাছে নেই তো বাবার কাছে থাকবে। কিন্তু কেন, কিছু হয়েছে? এমন করছিস কেন? আরিয়া সামিরাকে ছেড়ে দিয়ে খাট থেকে নামতে নামতে বলল, নিজের হাজবেন্ডের নাম্বার নেই তাহলে কি আছে তোর কাছে? চাচা কি রুমে আছে? বাবা তো নেই, ফোন করেছিল তুই নাকি ফিরে এসেছিস। আমি তো শুনেই জলদি করে চলে আসলাম, আর কিছু জিজ্ঞাসাও করিনি। আরিয়া নিজের হাতের দিকে তাকালো টাইম দেখার জন্য, কিন্তু হাতে তো ঘড়ি নেই। বিরক্ত হয়ে সামিরাকে জিজ্ঞেস করলো, কয়টা বাজে? এমন করছিস কেন? এসেছিস, কারো কথা জিজ্ঞাসা করলি না। বাবা মার কথা জিজ্ঞাসা করতে পারতে একবার অন্তত, অথচ যার জন্য চলে গিয়েছিলি তার কথাই জিজ্ঞাসা করে যাচ্ছিস। আরিয়ার হঠাৎ বুকটা কেঁপে উঠল মা বাবার কথা মনে আসতেই। মা বাবা বেঁচে আছে? সামিরা অবাক হলো। আচ্ছা, আরও কি চেঞ্জ হয়ে গিয়েছে সত্যি? যাওয়ার পর কি একবারও কারো খবর রাখিনি গোপনেও? কি দেখছিস? ফারহান ভাইয়া তো কাউকে ছেড়ে দেয় না, পাথর মানুষ। নিশ্চয়ই আমি যাওয়ার পরে মেরে দিয়েছে, তাই না? সামিরা আরো কিছুটা অবাক হয়ে বলল, আফরান ভাইয়া তোর মা বাবাকে কেন মারতে যাবে? কেন পারবে না? যিনি কিডন্যাপ করতে পারে আত্মীয়দের, তিনি অবশ্যই এটাও পারবে, তাই না? আরও তুই কি বলছিস? ভাইয়া কেন কিডন্যাপ করবে? আরিয়া বুঝলো বেঁচে আছে, না হলে সামিরা এমন অবাক হতো না। কি হলো বল, তোর কেন মনে হলো যে ভাইয়াই কিডন্যাপ করেছিল? সেদিন যখন বাড়ি গিয়েছিলাম, আমার আগেই উনি বাড়িতে গিয়েছিলেন, আর মা বাবা তো ছিল না। সো ইটস প্রুফ, তাই না? তোর প্রুফ তোর কাছেই রাখ আরু। ভাইয়া তোর বাবা মা বোনকে ওই স্নেহার হাত থেকে বাঁচিয়েছে। আরও তুই ভুল বুঝছিস। আরিয়া একটু নয় অনেকটাই আশ্চর্য হয়ে বলল, হোয়াটস রং সামিরা? কি বলছিস? হ্যাঁ, ওই মেয়ে আমার মা বাবাকে কেন কিডন্যাপ করাবে? আমার কি ওই মেয়ের সাথে কোনো যুগের শত্রুতা ছিল? দেখ আরু, তুই সেই ভুল নিয়ে এখনো বসে আছিস। তোর সাথে শত্রুতা ছিল না ঠিকই, কিন্তু ওই মেয়ে ভাইয়াকে চাইতো। কিন্তু যখন জানতে পারে ভাইয়া তোকে পছন্দ করে, তখন প্ল্যান বানিয়ে তোর বাবা মাকে আটকায়, তারপর ভাইয়াকে ব্ল্যাকমেল করে। আর তার জন্যই সেদিন ভাইয়া ওই মেয়ের সাথে এঙ্গেজ করতে বাধ্য হয়েছিল। সেটা সেদিন আমরা কেউ না বুঝতে পারলেও যখন তুই চলে গিয়েছিলি তার 2 দিন পর তোর বাবা মাকে ওইভাবে অ্যাসিস্ট্যান্ট তানভীর তোর বাবা মাকে ভালোভাবে ফিরিয়ে আনে। তারপর সব আমরা জানতে পেরেছি আরু। আরিয়ার মাথায় যেন বাজ পড়ল। সবকিছু তার জন্য ছিল? উনি সত্যি আমার ভালোর জন্য এসব করেছিলেন? তবে কি আমি এতগুলো দিন ভুল বুঝে এসেছি ওনাকে? আরিয়া একটু নরম গলায় বলল, সামিরা তুই কি সত্যি বলছিস? তোর কি মনে হচ্ছে আমাকে দেখে ফাজলামি করছি? তুই জানিস তোর চলে যাওয়ার পর সবার কি অবস্থা হয়েছিল? মানলাম ভাইয়া একটু সাইকো টাইপ, সামান্যতে রিয়েক্ট বেশি করে, কিন্তু তাই বলে তুই চলে যাবি এভাবে? ভাইয়ার মতো এত বড় একজন সাইকো কিলার মানুষ, যে কিনা কোনো নারী স্পর্শ ছাড়াই নিজের এতগুলো বছর কাটিয়েছে, সেখানে তিনি তোর প্রতি কতটা দুর্বল হলে বিয়ে করেছে। আর ভাইয়া যদি তোকে ভালো না বাসতো তবে কি বিয়ে করতো? ওনার আশেপাশে কে কমে পড়ে আছে? আচ্ছা মানলাম ভাইয়ের ব্যবহার তোর একদম ধৈর্যের সীমা অতিক্রম ছাড়িয়েছে, তাই বলে আর কারো কথা ভাববি না? আমরা কি তোর কেউ ছিলাম না? বাবার কথা ভাবলি না একটু আরু? তোকে কতটা মায়া মমতা দিয়েছে। আচ্ছা চলে গিয়েছিস রাগে, তাই বলে রাগটা এতটাই ছিল যে একটু খবর নিবি না? এভাবে পরিবর্তন করে নিবি নিজেকে? সামনে এসেও পরিচয় দিবি না? কথাগুলো বলতে বলতে সামিরার চোখ থেকে জল গড়িয়ে চিবুক বেরোয়। আরিয়া যেন এই মুহূর্তে কিছু ভাবতে পারছে না, চোখের কোনায় হালকা পানি জমে। এখন বুঝতে পারছি ভাইয়া কাল তোকে কেন আটকিয়ে রেখেছিল। ভাইয়া তোকে আগেই চিনেছে এই কারণে, নয়তো ভাইয়া এমন করে আটকিয়ে রাখতো না কোনো মেয়েকে। আরিয়া আরেকটু ধাক্কা খেলো মনে হয়, চোখ টপকে পানি জামার ওপর এসে পড়ে। আরিয়ার ঠোঁট জোড়া কাঁপছে, হাত দিয়ে জল মুছতে মুছতে ঠিক বাচ্চাদের মতো বলল, কি সব বলে যাচ্ছিস শামু? ইচ্ছে করে বলছিস তাই না, আমাকে দুর্বল বানানোর জন্য? নয়তো ওনার সাথে আমার বিয়ে কখন হলো? এসব তো মিথ্যা। তার মানে তোর প্রতিটা কথাই মিথ্যা। আমাকে দেখে তোর এখনো মিথ্যা মনে হচ্ছে? আর তুই কি সত্যিই জানিস না কিচ্ছু? ভাইয়া তোকে বলেনি কখনো তোদের বিয়ে হয়েছে, এটা তুই আজ জেনেছিস? আরিয়া দুহাতে চোখ মুছতে মুছতে বলল, অনেক হয়েছে, নাটক বাদ দে, যেমন আছি থাকতে দে, ফ্রেশ হব, এখান থেকে যা। কথাটা বলে আরিয়া খাট থেকে উঠতে যায়, তখনই সামিরা বলে উঠল, মনে আছে তোর সেদিন রাতে খাবার টেবিলে ভাইয়া তোকে দিয়ে সাইন করিয়েছিল পেপারে? তোর বাবারও সাইন নিয়েছিল। ওই পেপারগুলো কি ফালতু কাগজ ছিল তোর মনে হয়? এমন কি আছে যেটা ভাইয়া তোর থেকে নিয়ে যাবে সাইন করিয়ে? বল, এর উত্তর আছে তোর কাছে? জানি নেই, কারণ ওইগুলো তোর আর ভাইয়ার বিয়ের রেজিস্ট্রি পেপার ছিল আরু। এটা তুই কেন বুঝলি না? অথচ তোর বাবা, আমরা সবাই জানি এটা।
আরিয়ার এখন কি করা উচিত? আসলেই তো আমার থেকে ভাইয়ার কি নেওয়ার আছে এমন? সত্যি বিয়ে হয়েছিল? যদি তাই হয় তবে বলেননি কেন আমায়? আমি তো জিজ্ঞেস করেছিলাম। তাহলে সেদিন রাতে যা হয়েছিল সবটা ওনার অধিকার, কিন্তু এমন আচরণ করেছিলেন কেন? আমাকে বললেই তো হতো। নাকি এর পেছনেও কোনো কারণ আছে যেটা আমার জানা নেই? আরিয়া নীরবতা দেখে সামিরাও খাট থেকে দাঁড়িয়ে আরিয়ার সামনে গিয়ে বলল, এখনো কি নিজের মুড নিয়েই থাকবি? আগের কোনো ফিলিংসই কি তোর মধ্যে থেকে হারিয়ে গিয়েছে আরু? বল না, আমাদের কি এখনো তোর কাছে পর মনে হয়? বল আরু, কিভাবে পারলি রে? আরিয়া হঠাৎ সামিরাকে জড়িয়ে ধরে কাপা গলায় বলতে লাগলো, শামু পাগল তুই, বিশ্বাস কর, আমাকে দেখে যতটা স্ট্রং মনে হয় আমি ততটাই ভেতরে ছটফট করি। প্রতিটা মুহূর্ত সবাইকে খুব মিস করেছি, কিন্তু আমি কি করব? আমার সাথে সেদিন রাতে ভাইয়া। এটুকু বলে থেমে যায়। সামিরাও আরিয়াকে শক্ত করে ধরে বলতে লাগলো, বল তারপর কি করেছে ভাইয়া? অনেকবার মেরেছে, এমনকি অনেক আঘাত দিয়েছে, তোকে আমরা দেখেছি। কখনো তেমন চলে যাওয়ার কথা ভাবিসনি? তবে কেন সেদিন? জানি না কিছু, তবে আমি সহ্য করতে পারিনি। আর সেদিন রাতের ব্যবহারটা, বিশ্বাস কর আমি জানতাম না এত সব। সামিরা এবার কান্নার মধ্য দিয়ে একটু শব্দ করে হেসে বলল, হয়েছে, তুই নিজেও তো একটা ভাইয়ার কপি। নয়তো এতগুলো দিন কিভাবে থাকতে পেরেছি সবাইকে ছাড়া? আরিয়া এবার সামনে এসে সামিরার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, মিস ইউ ইয়ার, আবার ভুল হয়ে গিয়েছে, এই কান ধরলাম। বলে আরিয়া নিজের কানে হাত রাখলো। সামিরা হু হু করে হেসে দিল। দরজার কাছ থেকে কেউ বলে উঠল, এ তো দেখছি আমাকে ছাড়ে আড্ডা জমিয়ে বসে পড়েছে। বাহ, বেশ ভালো তো। আরিয়া সামিরার মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে আরেকবার শব্দ করে হাসলো। প্রেমা দৌড়ে এসে প্রথমে আরিয়াকে জড়িয়ে ধরে বলল, এমন মারবো না, আবার দ্বিতীয়বার যাওয়ার কথা মনে হলে শরীরে লোম কাটা দিয়ে উঠবে। এ তো দেখছি ভাইয়ার মতো ডায়লগ দিচ্ছে শামু। ও, এখন বুঝলাম ভাইয়া কেন এই ধরনের হুমকি দেয় তোকে। একদম বাজে কথা বলবি না। ঠিকই তো বলেছে, ভাইয়া তোকে শুধু শুধু যে বকা দেয় না, এটার প্রমাণ আবারও হয়ে গেল, দেখলি? সে যাই হোক প্রেমা, একটা জিনিস খেয়াল করেছিস? বলেই সামিরা হু হু করে হেসে উঠল। কি হলো, এভাবে হাসছিস কেন? আরও এসে ভাইয়ার রুম দখলে নিয়েছে, তার উপর ভাইয়ার টি শার্ট প্যান্ট পরেছে। প্রেমাও মাত্র বিষয়টা খেয়াল করে নিজের পেটেই চেপে ধরে হাসতে হাসতে বলল, স্ট্রেঞ্জ ইয়ার, আরো ভাইয়ার প্যান্ট তুই কি করে পরলি, কিভাবে? হাউ ফানি, তোকে তো পুরাই জোকার লাগছে রে। এই টি শার্টের ভেতরে তোর সাথে আমরা ঢুকতে পারবো, আর প্যান্ট তো তোর কি আর বলবো। থামবি তোরা, আমার জামা নেই, কি করব আমি? সামিরা আরুকে আরেকটু রাগানোর জন্য বলল, এসকে ইন্ডাস্ট্রিজ সিওয়ের নাকি জামা নেই। ভাবা যায় প্রেমা, কোম্পানি কতটা লোক। প্রেমাও সামিরার সাথে তাল মিলায়। আরিয়া আর দেরি না করে ধপাস করে পা ফেলে নিচে ড্রয়িং রুমে গিয়ে ল্যান্ডলাইন থেকে নাম্বার ডায়াল করে মায়াকে কল দিল। বিকেলের রক্তিম সূর্যটা ঠিক পশ্চিম আকাশে, হয়তো এখনই ঢলে পড়ে অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়বে পৃথিবীটা। ঠিক সে সময়ে বাড়ি ঢুকলো আয়ুষ আর জাফর একসাথে। প্রেমা, সামিরা, আরিয়া তিনজনই ড্রয়িং রুমেই ছিল। জাফর সাহেব এসেই আরিয়ার কাছে গিয়ে একটা হাসি দেয়। আরিয়ার সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরে। আমি খুব সরি চাচাজান, বিশ্বাস করো আমি যেতে চাইনি তোমাদেরকে ছেড়ে। আমার ভুল হয়ে গেছে চাচাজান। জাফর সাহেবের শরীরটা মনে হচ্ছে অনেকটা ক্লান্ত। মৃদু হেসে নিজের চোখ মুছে বলল, এই চাচাজানটা কে? এভাবে ছেড়ে চলে গেলি, আমার বুঝি কষ্ট হয়নি? আরিয়া ভেজা গলায় বলল, কান ধরবো বলো? আমি সত্যি বলছি, একদম যেতে চাইনি। আমি এত সব জানতাম না চাচাজান, বিশ্বাস করো। আয়ুষ তাদের আলিঙ্গনের মাঝেই বলল, হয়েছে, এখন আমার বাবাকে ছাড়, আবার চলে যাম। তুই একটা আস্ত ইডিয়েট। মানুষ এভাবে না বলে কয়ে কিভাবে যেতে পারে ফ্যামিলি ছেড়ে? আবার নাকি উনি অ্যাটিটিউডের মাস্টার। যা তো সামনে থেকে সর। আরো তুই? জাফর হাসল। যত ইচ্ছে বকা দাও, আর যাচ্ছি না কোথাও, এখানে থাকছি সারা জীবনের জন্য, বলে দিলাম। জাফর আরিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, খলিল, ভাবি আসেনি এখনো? না, সামিরা তো বলেছিল আজ নাকি আসার কথা ছিল। সে তো সকালেই বলেছিল আসবে। আচ্ছা, আমি দেখছি। আগামীকাল আসবে বাড়িতে, নাকি একটু সমস্যা হয়েছে?
ভেবেছিলাম তাই হবে বোধহয়, নয়তো এত বছর পর মেয়ে ফিরেছে শুনলে তো দৌড়ে আসার কথা ছিল। আমাকে একটু ফোনটা দিবে, কথা বলবো। একেবারে কালকেই বলিস, এখন লাগবে না, ডিরেক্ট সামনে থেকে বলিস। আচ্ছা, কিন্তু আমার খুব আব্বু আম্মুকে দেখতে ইচ্ছা হচ্ছে ভাইয়া। আয়ুষ আরিয়ার কথাটা রিপিট করে ভেঙচি কেটে বলতে লাগলো। আসছে আমার ইচ্ছা দেখাইতে। তা এই 3 বছর কি ইচ্ছা হয়নি? ন্যাকামো করার জায়গা পাস না দেখছি। আরিয়া এবার চুপসে যায়। ওর পিছনে কেন লাগছিস তোরা? গিয়ে ফ্রেশ হয়ে আসো আয়াস, রাতেও ঘুমাতে পারিনি, বিশ্রাম করো। ঠিক আছে বাবা, এমনিতেও খুব ক্লান্ত লাগছে। কথা শেষ করে আয়ুষ উপরে যেতে যেতে একটু আওয়াজ করে বলল, সাম্মু একটু উপরে আসতো, কাজ আছে। জাফর সাহেব কপাল কুঁচকালেন। আয়ুষকে সব দিক দিয়ে পারফেক্ট মনে হলেও সামিরার বিষয়টা নিয়ে উনি আয়ুষের ওপর একদম নারাজ আছে। বউ মানবে না কেন? বিয়ে হয়েছে, এখন সংসার করতেই হবে। ডিভোর্স নামক কোনো পজিশন এই বাড়িতে হবে না, আর মেয়েদের সাথে খারাপ ব্যবহারও এখানে করা চলবে না। বৌমাকে দিয়ে কি করবে? যাকে মানবে না তাকে দিয়ে কাজ করাতেও বুঝলে নিজের কাজ নিজে করো। তাহলে কাজের মহিলা রেখে দাও। আমার রুমটা মেয়েদের দিয়ে না গুছালে অগুছলে মনে হয়। তুমি কিন্তু বেশি কথা বলছো আয়াস। শামু, তুই আসবি না কিনা, নয়তো এক্ষুনি বেরিয়ে যা বাড়ি থেকে। সামিরার ভেতরে আবার আগের মতো ভয় কাজ করতে লাগলো। কথাগুলো যদিও ফানি টাইপ ছিল, বাট তবুও সামিরার কাছে সিরিয়াসই মনে হয়েছে। আবার আগের মতো আয়ুষের রূপ দেখার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই সামিরার, তাই ভেবে নিয়েছে চলে যাবে। কথাটা ভাবতে একটু দেরি হলেও উপরের রুম থেকে আওয়াজ আসলো। একবারে বেরিয়ে গেল যেন আর এই বাড়িতে না দেখি। ভালো চাইলে কথা শোন। জাফর কিছু বলতে যাবে, তখনই সামিরা বলল, বাবা সমস্যা নেই, আমি যাচ্ছি, হয়তো কোনো প্রয়োজন আছে, নয়তো এভাবে বলতো না, তাই না? জাফর স্মিত হেসে বলল, ঠিক আছে, যেটা বোঝো তুমি সেটাই করো। সামিরাও আর দাঁড়িয়ে না থেকে উপরে যেতে লাগলো। জাফর সাহেব আরিয়ার দিকে তাকিয়ে বলল, কিছু খেয়েছিস? শরীর কেমন আছে এখন? হাতে ব্যথা কমেছে? আরিয়া ব্যান্ডেজ বাঁধা হাত দেখিয়ে হেসে বলল, প্রেমা বেঁধে দিয়েছে, আর আমি ঠিক আছি, তুমি যাও, রেস্ট নাও। কিন্তু চাচা, আসলে বলতে চাচ্ছিলাম, ভাইয়া কেমন আছে এখন? জাফর সাহেবের মুখটা একটু মলিন হয়ে যায়। ডক্টর বলেছে জ্ঞান ফিরতে সময় লাগবে, আপাতত বিপদ মুক্ত। আরিয়া কিছু বলল না। আয়ুষ ফ্রেশ হয়ে মাথা মুছতে মুছতে বের হয়, পরনে শুধু টাওয়েল জড়ানো। ফর্সা শরীরে বুকের ওপর ছোট লোমশগুলো দৃশ্যমান, চিবুকের নিচ থেকে ফুটা ফুটা পানিগুলো গড়িয়ে পড়ছে। সামিরা এতক্ষণ এখানে দাঁড়িয়ে ছিল, শুধু মনে মনে দোয়া করছিল যেন আগের সেই রূপটা না দেখতে হয়। কিন্তু আয়ুষকে এমনভাবে বের হতে দেখে চেঁচিয়ে উঠতে যেও নিজের মুখের ওপর হাত রেখে পেছনে ঘুরে তাকালো। আয়ুষ কপাল কুঁচকে বলল, কি হয়েছে? এমন করে আছিস কেন? সামিরা মুখ থেকে হাত সরিয়ে বলল, আপনি চেঞ্জ করে নিন, তারপর আসছি আমি। বলে সামিরা যাওয়ার জন্য পা বাড়ায়। আয়ুষ উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে চটজলদি সামিরার সামনে দাঁড়িয়ে বলল, আচ্ছা, তোর ভিতরে এত লজ্জা আছে জানা ছিল না তো। সামিরার চোখ দুটো ডাগর ডাগর হয়ে আছে। লজ্জা আছে এই লোকটার? ছিটে ফোটাও তো দেখছি না। এভাবে তাকিয়ে আছিস কেন? আমার রূপ দেখে বুঝি কিছু ফিল নিচ্ছিস? আই মিন তোর ভিতরে? এটুকু বলতেই সামিরা বলল, ছি, কি সব বলছেন? আপনার দেখছি লজ্জা শরম কিছুই নেই, সামনে থেকে সরুন, আমি যাব। আয়ুষ সামিরার আরেকটু কাছে আসে। আচ্ছা, কোথায় যাবি? আপনার কাজ করে দেব তো বললাম, আগে চেঞ্জ করুন তারপর। আয়ুষ এবার একটু সামিরার দিকে মাথা ঝুঁকে চোখে চোখ রেখে বলল, আমার কাজ করে দিবি? রিয়েলি পারবি তো? সামিরার চোখ জোড়া কাঁপছে, হৃৎপিণ্ডের আওয়াজটা স্পষ্ট শোনা যাচ্ছে। আমি মিথ্যে কেন বলবো? আর আমি তো এমন কোনো কাজ দেখছি না, পুরো রুম তো গোছানো আছে। আয়ুষ এবার আরেকটু ঝুঁকে এক কিঞ্চিত পরিমাণ হয়তো বাকি তার কপাল সামিরার কপাল স্পর্শ করতে। সামিরা একবার ঢোক গিলে বলল, দেখুন, আমি কিন্তু আপনার কোনো রাগের কারণ হতে চাই না, তাই চলে গিয়েছি। কিন্তু যদি মাঝে মাঝে আসলেও আপনার এত প্রবলেম হয়, তাহলে বিষয়টা আমাকে স্পষ্টভাবে জানিয়ে। সামিরা কথাটা শেষ করতে পারল না, তার আগেই আয়ুষ সামিরার হাত ধরে
দেয়ালের সাথে চেপে ধরে বলল, আমার থেকে 2 লাইন বেশি বুঝিস দেখছি। এত কথা বলার সাহস কিভাবে হয় তোর? সামিরা এবার ভয়ে পুরো খই, মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কিছু বলতে চেয়েও গলা দিয়ে আসছে না। আয়ুষ বুঝতে পেরে সামিরার সামনে থেকে সরে গিয়ে টি শার্টটা হাতে নিয়ে পড়তে পড়তে চেহারাটা একটু নাখোশ করে বলল, এমনভাবে ভয় পাওয়ার কি আছে? আমি কি তোর উপর এতটাই অন্যায় করে ফেলেছি শামু? সামিরা যেন স্বস্তি পেল। আপনি আমাকে সামু কেন বলছেন? এটা তো আরু আর প্রেমা আমাকে বলে। কোনো সমস্যা? সমস্যা কেন হবে? আচ্ছা, চাইলে যেতে পারিস এখন। কাছ থেকে দেখতে ইচ্ছে করছিল তাই। আয়ুষের ডিরেক্ট কথায় সামিরা কাচুমাচু শুরু করে। এমন করছিস কেন? জোর করছি না, এমন ভয় পেলে আর ডাকবো না। আয়ুষের শেষের কথাটা কেমন যেন অভিযোগ কিংবা অভিমান মনে হলো সামিরার কাছে, কিন্তু কিছু বলল না। চেঞ্জ করব, ইচ্ছে হলে থাকতে পারিস। সামিরা মনে মনে কি আজব মানুষ, ইনি তো ভাবলাম রাগ করেছে, এখন আবার আগের মতো কথা বলছে। আশ্চর্য, নিজের তো লজ্জা বলতে লটাও নেই, আমারটাও। হয়েছে বকা দেওয়া, তাহলে আসতে পারিস এবার। আপনাকে কে বললো বকা দিচ্ছি আমি? আজব তো। প্যাঁচার মতো এমন মুখ করে থাকলে সবাই বুঝে যাবে আসল কি পক পক করছিস মনে মনে। সামিরা এবার দুরুম দুরুম পা ফেলে নিচে নিচে বকবক করতে করতে রুম ছাড়ে। আয়ুষ মুচকি হাসে, কিন্তু সামিরা তাকে ভয় পায়, বিষয়টা মোটেও তার পছন্দ হয়নি। সকালবেলা ঠিক 10টা কি 10:30 বাজে আরিয়ার মা বাবা বোন চৌধুরী বাড়িতে এসে পৌঁছায়। আরিয়া তখনও ঘুমেই নিবদ্ধ ছিল। ছায়া এসে আরিয়ার কানের কাছে আপু বলে এক চিৎকার দিতেই আরিয়া এক লাফে উঠে বুকের উপর থুতু দিয়ে কিছু বলবে, তার আগেই বোনের চেহারা দেখে চমকায়। খুশিতে চাকচিক্য হয়ে ওঠে মুহূর্তেই চেহারা। কিন্তু এত বড় কবে হয়ে গেল এই পিচ্চিটা? ছায়া আরিয়াকে জড়িয়ে ধরে বলল, কতদিন তোকে দেখি না আপু, কোথায় ছিলি? হ্যাঁ, আমাদের সবাইকে ভুলে গিয়েছিস আপু, একটুকে আমাদের কথা মনে পড়েনি তোর? আরিয়া ও ছায়াকে জড়িয়ে ধরে গালে চুমু বসায় প্রথমে, তারপর বলে, তাই তো চলে এসেছি, না হলে আসতাম নাকি আপু? কেমন আছিস তুই? আর এত বড় হয়ে গেলি কবে? হ্যাঁ, বাবা মা কোথায়? তুমি ঘুমিয়েছিলে তাই আসেনি, নিচে আছে। আরিয়া এবার ছায়াকে ছেড়ে দিয়ে বলল, চল মা বাবার কাছে যাই। ছায়াও সম্মতি জানালো। রহিমা বেগম আর খলিলকে দেখে আরিয়ার চোখ জোড়া ছলছল করে উঠল মুহূর্তে। দৌড়ে এসে রহিমা বেগমকে জড়িয়ে ধরল আরও। রহিমা বেগম এত বছর পর মেয়ের ছোঁয়া পেয়ে একের পর এক স্নেহের পরশ এঁকে দিচ্ছে পুরো চেহারায়, চোখেও খানিকটা অশ্রু, হয়তো সেটা আনন্দের। হারিয়ে যাওয়া কিছু ফিরে পাওয়ার দরুন। মায়ের কাছে একটু আদর দিয়ে আবার বাবার কাছে গিয়েও স্নেহ নিয়ে আসে আরিয়া, কিন্তু জাফর সাহেবের কাছ থেকে শুনতে হয়েছে অনেক কথা। এই তোর ভালোবাসা ছিল, এত মায়া মমতা ফেলে চলে গিয়েছিলি অজানা কারণে সবাইকে ফেলে। এগুলো যে অভিযোগের লিস্টে আরিয়া বেশ বুঝতে পারছে, তাই চুপচাপ সবটা হজম করে নিয়েছে। আরিয়াকে এমন করে চুপ করে থাকতে দেখে সামিরা আর প্রেমার সেই আগের হাসি মুখে ফুটে ওঠে। আরিয়া বেশ বুঝতে পারছে ওই দুইটা মজা নিচ্ছে, তাও আপাতত চুপ থাকলো। পরে তো এতটুকু দেখা যাবে, সময় হোক। মনে মনে ভেঙচি কেটে হাজারটা বকা শুনল সামিরা আর প্রেমাকে। আয়ুষ ঘুম থেকে উঠে বেরিয়ে গিয়েছে হসপিটালের উদ্দেশ্যে। তারপর লাস্ট কদিন যাবৎ অফিস যাওয়া হয় না, তাই হসপিটাল কাজ শেষ, অফিস যাওয়া উদ্দেশ্য। সকাল থেকে নিয়ে এই বিকেল পর্যন্ত আরিয়ার কাছ থেকে প্রায় অনেক কথাই জানা হয়ে গেছে সবার। অল্প স্বল্প করে অনেকটাই বলেছে, কিন্তু আরিয়ার জন্য যে গুলিটা লেগেছে সেটা শুধানোর জন্য সবাই অপ্রস্তুত ছিল। আফরান নামক হৃদয়হীন মানুষেরও হৃদয়ের দেখা মিলেছে, তবে একটু হলেও সেটা ভাবতেই কেমন যেন লাগছে। তবে রহিমা বেগম আর খলিল সাহেব একটু আফরানের বিষয়টা ভালোভাবে ঘাটাঘাটি করছেন। কিভাবে ভুলে যাবে সেই 3 বছর আগের কথা? ওই মাহিন খানের অত্যাচারের হাত থেকে আফরানই তো বাঁচিয়েছে তাদেরকে। হ্যাঁ, তানভীর তো সেই অন্ধকার রুমে থেকে ছেলেপুলে নিয়ে গিয়ে তাদেরকে বাঁচিয়ে দিল সেদিন, নয়তো মেরেই ফেলতো। তানভীরের কাছ থেকেই তো সবটা শুনেছে, সবকিছু আফরানের কথাই করেছে। এটা কি কৃতজ্ঞতা নয়? আজ এই জায়গায় আছেই তো আফরানের কারণে। সে যতই মাফিয়া সাইকো কিলার হোক না কেন, তার হৃদয়ে যে আরও বলতে অন্য এক বিশালতা কাজ করে, সেটা তো তানভীরের কথা দ্বারাই বোঝা গিয়েছে।
নয়তো ওর মতো ছেলে আমাদের মারা যাওয়া বা বেঁচে থাকা এসব দিয়ে কি করত? ভাইজান, আফরান কেমন আছে এখন? এই তো অনেকটাই সুস্থ, তবে ডাক্তার বলেছে কিছুদিন ওখানেই থাকবে। আচ্ছা, আল্লাহর কাছে একটাই দোয়া, যেন ছেলেটা জলদি ভালো হয়ে যায়। মায়ের মুখে আফরানের কথা শুনে এমন ভালো লাগে, কথা শুনে আরিয়া একটু চমকায়। এখন মনে হচ্ছে সামিরার কথাগুলো একটাও মিথ্যা নয়, সবটাই সত্য। হ্যাঁ রে মা, একটু ক্লিয়ার করে বলবি কি হয়েছিল যে এমন করতে হলো তোর? বাড়ি ছাড়তে হলো, পরিবারের মায়া উঠে গেল। আরিয়া কি বলবে তার জানা নেই, তাই কথা কাটিয়ে বলল, বাবা এসব বলে লাভ কি, এখন আছি এটাই ওকে, এসব নিয়ে কথা বলতে চাই না। তুমি যে এসকে গ্রুপের সিইও, তুমি কি জানতে না এই কাজটা ঠিক না? ভালো কাজ সব নম করে না। জানি, তখন ঠিক ভুল সিদ্ধান্ত নেওয়াটা আমার পজিশন ছিল না। আমি মনে করি আমার জায়গায় যে কেউ থাকলে হয়তো এমনটাই বেছে নিত। তার জন্য তো জিজ্ঞেস করেছি কি হয়েছিল সেদিন, বলো আমাদের, যেটার চাপ সহ্য করতে পারো নি। আরিয়া কিছু বলে না, চুপ করে জায়গা থেকে উঠে দাঁড়িয়ে বলল, চাচা যান, আমি একটু আসছি। সবাই বুঝলো আরিয়া এই নিয়ে কথা বলতে চাচ্ছে না, তাই আর জোর করলো না কেউ। সামিরার মা বাবা সবাই এসেছে। আরিয়ার থেকে পেছনে ফেলে আসা 3 বছরের সব কাহিনী শুনেছে সবাই, অল্প অল্প করে। তবে আরিয়া চলে যাওয়ার কারণটা বরাবরের মতোই এড়িয়ে উত্তর দিয়েছে। তবে সবার ধারণা আফরানের অতিরিক্ত বাজে ব্যবহারের কারণেই আরিয়া চলে গিয়েছিল। নাবিল জেল থেকে কিভাবে বের হয়েছিল সেটাও কারো জানা নেই। তবে তার বন্ধু মাহলের কেউ ছাড়িয়েছে এটা তো বোঝাই যায়, কারণ আজমল সাহেব তো তাকে ত্যায্য পুত্র বলে আখ্যায়িত দিয়েছে। অবশ্য এমন পুত্র কেই বা চাইবে? নাবিলের কোনো রকম খবর রাখা নিষিদ্ধ শিকদার বাড়ির সকলের জন্য। অবশ্য রাবেয়া বেগম নাবিলের ব্যাপারে আরিয়ার কাছে অনেক কিছুই জিজ্ঞাসা করে নিয়েছেন এই পর্যন্ত। শত হোক মায়ের মন তো মানা যায় কি এত সহজে পুত্র থেকেও নেই, শুধুমাত্র কয়েক মানুষত্বের কারণে। কিন্তু যখন থেকে জেনেছে আফরানের লোকেরা নাবিলকে আটকিয়েছে, রাবেয়া বেগম সেই থেকে আজমল সাহেবকে নাবিলের কথা শুনিয়ে যাচ্ছেন। আফরান তাকে ছাড়বে না, কিছু করো তুমি, যত কিছু করুক আমার ছেলে নাবিল চোখের সামনে মরে যেতে তো দেখতে পারি না। কেঁদে কুটে বুক ভাসাচ্ছেন গত রাত থেকে। কিন্তু আজমল সাহেব তার কথার কোনো তোয়াক্কা করলেন না, উল্টো বললেন, এমন ছেলে বেঁচে থাকার চেয়ে না থাকা ভালো। এক তো মানুষ খুন করে, জেলে গিয়ে তারপর আবার বের হয়ে আরিয়া মামুনির পেছনে লেগেছে। তোমার কি মনে হয় এতে তোমার ছেলের হাত নেই? আমি বেশ বুঝতে পারছি সব ওই ছেলের কোনো প্ল্যান করেই করেছে। মিলিয়ে নিও, নয়তো আরিয়া মামুনি চলে যাওয়ার পর তোমার ওই বজ্জাত ছেলে কাছে জায়গা পেল, আর জায়গায় ছিল না তার। আজমলের কথার যুক্তির ওপর রাবেয়া বেগম কিছুই বলতে পারলেন না অবশ্য, কিন্তু তার ভেতরের সবটা জুড়ে হাহাকার যাচ্ছে ছেলে হারানোর ভয়ে। আফরান একবার সুস্থ হয়ে গেলে কি হবে রাবেয়া বেগম বুঝতে পারছে বেশ। আজ আকাশটা একদম চকচকে পরিষ্কার, নেই কোনো বৃষ্টির ছিটে ফোটাও। ঝোড়ো হাওয়ার কোনো পূর্বাভাসও দেখা যাচ্ছে না। রোদের তাপটাও একটু প্রখর। আরিয়া ঘুমিয়ে আছে, ফেসটা তেলতেলে হয়ে একটু ঘামছে। বিরক্ত নিয়ে শরীর থেকে কম্বলটা এক হাতে ফেলে দিয়ে চোখের উপর নিজের হাত রেখে আবার ঘুমিয়ে যায়। কিন্তু নিচ থেকে হঠাৎ করেই এত চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে আরিয়া বিরক্ত নিয়ে চোখ বন্ধ অবস্থায় উঠে বসে। চোখ কচলিয়ে আবারও ঝিমোচ্ছে আরিয়া। তখনই দরজায় করাঘাতের আওয়াজ পেয়ে আরিয়া খাট থেকে নামে দরজা খোলার জন্য, কিন্তু তার আগেই চোখে পড়ে হাতের ব্যান্ডেজের দিকে। এটা তো নিউ মনে হচ্ছে, আবার কখন এটা বেঁধে দিল সামু? কিন্তু আমি তো নিজের কথা শেষ করতে পারলো না দরজার আওয়াজের কারণে, তাই আর না ভেবে গিয়ে দরজাটা খুলে দিল আরিয়া। এতক্ষণ ধরে ঘুমাচ্ছিস, কখন থেকে আওয়াজ করছিস শুনিস না? আরিয়া সামিরাকে পেছনে ফেলে ড্রেসিং টেবিলের সামনে এসে বসলো। কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? আমি ফ্রেশ হয়ে আসছি বলে ওয়াশরুমের দিকে পা বাড়াতে যায়, কিন্তু পরক্ষণেই আবার পা জোরে আটকে যায় সামিরার কথা শুনে। ভাইয়া ফিরেছে হসপিটাল থেকে। আরিয়া সামিরার দিকে ফিরে বলল, মজা করছিস? ওনার অবস্থা ঠিক হয়নি এখনো, ডক্টর বলে দিয়েছে আরো 7 থেকে 10 দিন ওখানেই থাকবে। মজা করছি না আরু, ভাইয়া ফিরেছে, শরীরের অবস্থা ঠিক নেই সেটা সবাই জানি, বাট ভাইয়া রাতেই বাড়ি এসেছে কাউকে না বলে। আরিয়া আর কিছু না বলে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে যায়।
আফরানের রুমের দিকে যাচ্ছিল আরিয়া, কিন্তু চোখ যায় ড্রয়িং রুমের সোফায়। জাফর সাহেব, রহিমা, খলিল ভাই আফরানকে ঘিরে দাঁড়িয়ে কথা শুনিয়ে যাচ্ছে। আফরান বিরক্ত নিয়ে কপাল কুঁচকে আছে। আফরান, তোমাকে আসতে কে বলেছে? একবারও আমাদেরকে বলার প্রয়োজন মনে করনি কেন? তুমি কি? ভাই সাহেব, আচ্ছা অনেক হয়েছে, এসে গেছে যেহেতু বাড়িতেই ডাক্তার রাখার ব্যবস্থা করুন না। ও কি জানে না ওর অবস্থা? এখনো ছোট নাকি যে বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে সবকিছু? আফরান এবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফা থেকে আস্তে করে দাঁড়িয়ে বলল, হয়েছে, আমার বিষয় নিয়ে কেউ কথা বলুক আমার পছন্দ নয়। কথা বাড়ালে এর ফল ভালো হবে না। কখনো তো কাউকে কিছু বলে করিনি, তবে আজ কেন নিজেদের অধিকার আমার উপর ক্রিয়েট করছো? বলে সবাইকে পাশ কেটে শার্টের ওপরের বোতামটা লাগাতে লাগাতে বের হতে যায়, কিন্তু আবারও পা স্থির করে শার্ট থেকে হাতটা নামিয়ে সামনে ঘুরে বলল, নেক্সট টাইম যেন আমার ব্যাপারে আজকের মতো সিন ক্রিয়েট করতে না দেখি। আরিয়া ওপর থেকে এক দৃষ্টিতে দেখছে লোকটাকে, সেই আগের মতোই আছে। ম্যাচিউরিটি কি এই লোকটার মধ্যে কখনো আসবে না? শরীরের কি অবস্থা এটা কি উনি জানে না? এতটা কেয়ারলেস কিভাবে হয় মানুষ? আচ্ছা, উনি কি আমার কথা একবারও জিজ্ঞেস করেনি কাউকে? একবারও দেখতে ইচ্ছে হয়নি? আরিয়া নিচে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু একটা কথা মাথায় আসতেই সাহস হারায় আরিয়া। গিয়ে কি বলবে, কিভাবে কথা বলবে ওনার সাথে? আরিয়া এসব ভাবার মাঝে আফরান গেট বেরোয়। আরিয়ার মনটা যতটা উদ্বিগ্ন হয়েছিল একটু কথা বলার জন্য, তখন ততটাই খারাপ হয়ে গেল। তবে নিজেকে বুঝিয়ে নিয়েছে হয়তো এমার্জেন্সি কাজ পড়েছে তার জন্য। আফরান কিছু ফাইল দেখা শেষ করলো মাত্র, তানভীর সামনেই দাঁড়িয়ে আছে। আফরান গালের ডান পাশে জিহ্বা ঢুকিয়ে বাঁকা হেসে বলল, ওই দুটোর যত্ন নিয়েছিস? সব ঠিক আছে স্যার। গুড। বলে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পরনের কোটটা খুলে তানভীরের হাতে দিয়ে রুম থেকে বের হলো। তানভীর ও আফরানের সাথে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। বাড়ি যাবেন? বাংলোতে। তানভীর একবার ঢোক গিলে বলল, স্যার আপনি আগে সুস্থ হয়ে নিন, তারপর না হয়। তানভীর কথাটা বলে শেষ করার আগেই আফরান গাড়ি থেকে নেমে তানভীরের দরজাটা খুলে দিয়ে বলল, গেট আউট। তানভীর আফরানের দিকে তাকিয়ে মুখে হাসি টানার চেষ্টা করে বলল, সরি স্যার, আমি যাচ্ছি, বসুন না আপনি। বলে গাড়ি স্টার্ট দিল। আফরান এবার তানভীরের দিকে একই দৃষ্টিতে তাকিয়ে রইল, তবে হিংস্রতায় ঘেরা এই চোখ। তানভীর না চাইতেও নামতে হলো। আফরান সাথে সাথে উঠে বসে গাড়ি নিয়ে চলে গেল। কোনো দিনও পরিবর্তন হবার নয় এই ক্যারেক্টার। বলে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অন্য গাড়ি নিয়ে আফরানের অনুসরণ করলো। এই অবস্থায় একা ছাড়া মোটেও ঠিক হবে না। আফরান কাচের টেবিলটার ওপর বসে দুহাত দুই সাইডে রেখে এক পা অন্য পায়ের উরুর উপর রেখে চোখ বন্ধ করে বসে আছে। সামনেই শবনম আর নাবিলকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে, মুখে টেপ পেঁচানো, তাই কোনো আওয়াজ নেই। আফরানের ঠিক ডান পাশে একটা বিশাল লোহার মটকায় তেল গরম করা হচ্ছে। শবনম একটু পরপর আফরান আর ওই পাত্রের দিকে তাকিয়ে ঘামছে। শরীরের জামা ভিজে ছুপছুপ হয়ে আছে, চোখে মুখে ভয়ের ছাপ, শরীর কাঁপছে ভীষণ। নাবিলেরও সেম অবস্থা, তবে দেখে বোঝা যাচ্ছে হয়তো আগে থেকেই জানতো এমনটাই হবে। তানভীর পেছনে দাঁড়িয়ে একদম চুপসে আছে, নিজের দুহাত আঁকড়ে ধরে। তবে এসব তার রোজগার দেখে অভ্যস্ত, তাই ভয় নেই ভেতরে। কিন্তু উল্টোপাল্টা কিছু হলে যে তাকেও এখানে চুবিয়ে ছাড়বে এটাও নিশ্চিত, কারণ আফরান সাধারণত মানুষ মারে এক এক রকম স্টাইলে, তবে বেশিরভাগ সময় নষ্ট করে না, এসবে ডিরেক্ট ছুরি চালায়। কিন্তু রাগ যখন গতিসীমার বাইরে যায় আর অপরপক্ষের মানুষটার অপরাধটা আফরানকে আঘাত করে, ঠিক তখনই এসব পুড়িয়ে আগুনে অথবা ফুটন্ত পানিতে কিংবা গরম তেলে ভাজে, নয়তো এই রাগ ঠান্ডা হওয়ার নয়। এই কারণেই মনে হয় জ্ঞান ফিরতেই হসপিটাল থেকে চলে এসেছে, নয়তো কখন নিজেকেই হসপিটালে বসে আঘাত করে বসতো। আফরান তানভীরের দিকে মাথা বাঁকা করে তাকায়। তানভীর সাথে পাশ থেকে 7 ইঞ্চির ছুরিটা আফরানের দিকে এগিয়ে ধরে, তারপর পাশ থেকে একটা ছেলেকে আফরানের সামনে পাঠায়। আফরান ছুরিটা হাতে নিয়ে প্রথমে একবার ঘুরে ঘুরে দেখে, সেকেন্ড কয়েক পর নিজের হাতেই প্রথমে আগ টানে, সাথে সাথে রক্ত গড়িয়ে লড়ে পড়ে। তানভীর জানে আফরান এটা কেন করছে,
যখন কাউকে কঠিনভাবে শাস্তি দেওয়ার প্ল্যান করে, ঠিক তখনই প্রত্যেকটা অস্ত্র চেক করে দেখে যে এটা এর আগে কখনো ব্যবহার হয়েছে কিনা, কিন্তু আজ নিজের হাতে চেক করবে এটা জানতো না। সবসময় তো অন্য কারোর শরীরে আঘাত করে। তানভীর আফরানের সামনের ছেলেটাকে চোখের ইশারায় সরে যেতে বলে, ছেলেটাও দ্রুত পায়ে সরে যায়। আফরান এবার দৃষ্টি ফেলে প্রথমেই শবনমের দিকে ডেভিল হাসে আওয়াজহীন। তানভীর শবনমের পেছনে থাকা লোক দুটোকে ইশারা করতেই শবনমের চেয়ার টেনে একদম আফরানের সামনে আনে। শবনম বারবার মাথা নাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু সেই সুযোগ কি আদৌ হবে শবনমের? পাশের ফুটন্ত তেলের কড়াইটাও যেন তীব্র থেকে তীব্র ধোঁয়া তুলে জানান দিচ্ছে, এই বুঝি সব ছারখার হয়ে যাবে। একটা লোক শবনমের বাম হাতটা খুলে দিয়ে মুখের টেপটাও খুলে দেয়, তারপর হাতটা শক্ত করে ধরে রাখে আফরানের দিকে। শবনম হাঁপাতে হাঁপাতে কাশতে কাশতে বলে, দেখ আফরান, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু তোর বউকে কিছু করিনি, সত্যি বলছি। আফরান শবনমের দিকে একবারও তাকালো না, শুধু কথাগুলো শুনে গেল। লোকটা এখনো আফরানের সামনে শবনমের হাত ধরে আছে পোক্তভাবে। আফরান একদম সাইলেন্ট ভাবে ছুরিটা শবনমের ঠিক শিরা বরাবর বসায়। শবনম চিৎকার করে ওঠে, পুরো বাংলোতে যেন চিৎকারের ধ্বনি কয়েকবার উচ্চারিত হলো। শবনমের হাত থেকে রক্ত নিচে পড়ার আগেই লোকটা শবনমের হাতটা ফুটন্ত গরম তেলে ধরে। সেকেন্ড কয়েকের মধ্যে পুরো 10 হাতের চওড়া লম্বা মটকার তেলটা রক্তে পরিণত হয়। শবনম চিৎকার করেই যাচ্ছে, হাতটা গলে যাচ্ছে। রক্ত এবার উপত্যকার পানির ন্যায় বের হতে লাগলো। তেলটা দেখলেই সেটা বোঝা যাচ্ছে মূলত এটা তেল নাকি রক্ত রান্না করে প্রগাঢ় করা হয়েছে বোঝার উপায় নেই। আফরান যেন এতেও শান্তি পাচ্ছে না, তাই তেলের ওপর দিয়েই পাশ থেকে 13 ইঞ্চির ছুরিটা নিয়ে শবনমের হাতে একের পর এক আঁকতে থাকলো। শবনমের জ্ঞান তার মধ্যেই হারায়। আসলে জ্ঞান হারিয়েছে নাকি মারা গেছে বোঝার জন্য আরেকজন লোক শবনমের অপর হাতে চেক করে জানায় জ্ঞান হারিয়েছে। এবার তানভীরের দিকে তাকিয়ে বলল, আমার বউয়ের হাত থেকে রক্ত কতটা ঝরেছে? পানির পরিমাণটা কত হবে রে তানভীর? তানভীর কাপা গলায় উত্তর দেয়, বৃষ্টির পানি তো পরিমাপ করা যায় না স্যার। আফরানের চোখ জোড়ার সাথে সাথে আগুনের ওপরের যেই লাভাটা লালচে কালার থাকে ঠিক সেই কালারই হয়েছে। তানভীর বুঝতে পারছে আফরানের এই অগ্নি সংযোগ থামার নয়। তানভীরকে কিছু করার আগেই গড়গড়িয়ে বলতে লাগলো, স্যার আপনি চাইলে একদিনে না মেরে প্রতিদিন এমন বিশাল কড়াইতে তেলের মধ্যে শাস্তি দিতে পারেন। যতদিন মরে না চায় ততদিন রক্ত ঝরাবেন। আফরানের মনে হয় প্রস্তাবটা পছন্দ হয়েছে, তাই মুখে হাসি ফুটিয়ে বলতে লাগলো, গুড জব, আই লাইক ইউর দিস প্রপোজাল। তারপর সামনের লোকটাকে বলল, এখন তাহলে এই হাতটা কেটে দে, কাল না হয় ওই হাতটা দেয়া যাবে। লোকটা সম্মতি জানিয়ে তেল থেকে হাতটা উঠিয়ে পাশ থেকে কঞ্চিদাটা এনে এক কোপে ঠিক কোণই পর্যন্ত বিখণ্ড করে। শবনম এতক্ষণ অজ্ঞানে থাকলেও এই শেষের আঘাতে তোপে আরো চিৎকার করতে থাকে। তাকিয়ে আছিস কেন? ওই রক্তগুলো যেন তোর সাথেই মিশে, এক ফোঁটাও আর নিচে দেখতে চাই না। লোকটা সাথে সাথে শবনমের অর্ধ হাত কড়াইয়ের উপর ধরে, রক্তগুলো স্ব আওয়াজে কড়াইতে পড়তে থাকে। শবনম আবারও জ্ঞান হারায়। তার কিছুক্ষণ পর একটা লোক এসে শবনমের হাতটায় ব্যান্ডেজ করে দেয়। আফরানের আদেশে এতক্ষণ নাবিল সবটাই দেখছিল। তার মাথার উপর দিয়ে সবটা গেছে, ভয়ে চোখ দিয়ে পানি বের হয়। লাল হয়ে আছে চোখ দুটো নাবিলের, থরথর করে কাঁপছে শরীর। আফরান স্মিত হেসে এবার এক লাফে টেবিল থেকে নেমে নাবিলের সামনে গিয়ে দাঁড়ায়। পাশ থেকে একজন চেয়ার টেনে দেয়। আফরান সেটাতে বসে নরম গলায় বলল, নিশ্চয়ই এর আগে কখনো এমন দেখিসনি। আগেই বলেছি শুধু শুধু লাগিস না আমার পেছনে। আমাকে এখনো চিনতে পারিসনি? এখন বল দোষটা কার? নাবিলের পুরো শরীর দিয়ে ঘাম ঝরেই যাচ্ছে একাধারে। চিন্তা করিস না, তোকে একবারও মারবো না ইয়ার। হিসেব মিলিয়ে তারপর মারবো। দেখ বুঝিয়ে দিচ্ছি। 3 বছর আমার থেকে কেড়ে নিয়েছিস। ওহ সরি, 3 বছর থেকে 17 দিন কম, আই মিন 1078 ডে। তোকে তিলে তিলে মারবো। যদিও আমার বউয়েরও একটু ভুল আছে এতে, ওটাকে তো পরে দেখে নেব। বাট 3টা বছর আমার বউয়ের কাছাকাছি থাকার
ফলটা ঠিক 3 বছর করেই মিটাবো। কি বললাম বুঝেছিস? একটু থেমে আবার বলল, আচ্ছা দাঁড়া, ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ঠিক 3 বছর তোকে বাঁচিয়ে রাখবো, নিজের মন মতো করে তোর শরীরটাকে একে একে কাঁট কাঁট করবো, সাজাবো, তারপর মারবো। এখন নিশ্চয়ই বুঝেছিস? নাবিলের শরীর থেকে টি শার্টটা খুলে দিল তানভীর। আফরান আরেকটা নতুন ছোট সাইজের ছুরি নিয়ে প্রথমে নাবিলের সম্মুখে বুকের ওপর হালকা করে কয়েকটা জায়গায় আগ বসায়। নাবিল চিৎকার অবধি করতে পারছে না মুখ বাঁধার কারণে। চোখ বন্ধ করে চোখের পানি ঘাম একসাথ করছে। আফরান একটু শব্দ করে হেসে বলল, জানিস এটা কিসের জন্য? সেদিন রাতে আমার কলিজায় স্পর্শ করেছিস সেই কারণে। তবে এইটুকুতেই হবে না আমার। যত বড় সাহস নিয়ে অন্ধকারে আমার বউয়ের সুযোগ নিয়েছিলি, ঠিক তোর সাহসটা যতদিন না কমবে এভাবেই চলবে সব। তারপর নাবিলের ডান হাতের দিকে তাকিয়ে প্রথমে মাঝের 3 আঙ্গুল ধরে তাচ্ছিল্যের স্বরে বলল, এগুলো দিয়ে আমার বউয়ের পা স্পর্শ করেছিলি তাই না? সেদিন আমি কিভাবে এইসব জানলাম? অনেক প্রশ্ন তোর মনে, ওকে উত্তর দিচ্ছি, ওয়েট। আফরান নাবিলের হাত থেকে নিজের হাত সরিয়ে একটু পিছে গিয়ে বসে পায়ের উপর পা তুলে বলল, তোর কি মনে হয় আমি আমার বউকে এমনি এমনি তোর কাছে রেখে চলে গিয়েছি? হ্যাঁ, সেদিন রাতে আমার একটু রাগ হয়েছিল বউয়ের ওপর। মনে হয়েছিল মিথ্যা বলছে। পরে যখন ঠান্ডা মাথায় ভাবলাম, বুঝলাম আমার আগে কেউ এসেছিল যাকে আমার বউ আমি মনে করেই জড়িয়ে ছিল। তাই লোকটার ব্যাপারে খোঁজ নিলাম। কয়েক ঘন্টার মধ্যেই সব পরিষ্কারভাবে বুঝে গিয়েছিলাম তোর প্ল্যান। তারপর যখন আবার আমাকে চ্যালেঞ্জ দিয়েছিলি তখন তো ফুল কনফার্ম ছিলাম, কিন্তু বউয়ের ওপর রাগ হলো প্রচন্ড আমার। রাগ করে তোর কাছেই কেন যেতে হলো? ভেবেছিলাম কদিন থাকলে বউ আমার শূন্যতা বুঝবে, কিন্তু বউ যে আমার মতোই কন্ট্রোললেস রাগী সেটা আমার জানা ছিল না। কি আর করার, আমিও দেখতে থাকলাম চুপচাপ সব। কিন্তু বউয়ের আশেপাশের প্রতিটা কাজের লোক, ড্রাইভার হতে শুরু করে রান্নার লোক, সবগুলোই আমার পাঠানো লোক। প্রতিটা সেকেন্ডের খবর আমার কাছে ছিল। কথাগুলো বলা শেষ করে আফরান পা থেকে পা নামিয়ে চেয়ার টেনে নাবিলের কাছে এসে যেই হাতে স্পর্শ করেছিল আরিয়াকে, সেই আঙুলগুলো বাম হাতে ধরে ডান হাতের ছুরিটা দিয়ে এক আঘাতেই আলাদা করে দিল। নাবিলের সহ্যসীমার বাইরে সব হচ্ছে, কিন্তু ছেলে মানুষ বলেই মনে হয় এখনো সজ্ঞানে আছে। রক্ত পড়া শুরু করেছে আঙুল থেকে। আফরানের মনে হয় এখানেই শান্তি মিলল না, তাই বুকের ওপরও আরো কয়েকবার ছুরিটা দিয়ে আঘাত হানল। বুক চিরে স্রোতের মতো রক্তক্ষরণ হতে লাগলো। শেষ পর্যায়ে এসে নাবিলও জ্ঞান হারায়। আফরান ইশারা করে পাশ থেকে একজনকে, সাথে সাথে লোকটা এসে নাবিলের খাতির করা শুরু করলো। আফরান বাঁকা হেসে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ছুরিটা পেছনে ছুঁড়ে ফেলে দ্রুত পায়ে বাংলো থেকে বের হয়। তানভীরও আফরানের পিছে আসে। দুটো যেন না মরে যায়, এর উল্টো হলে তোকে এদের জায়গায় বসাবো। তানভীর নিজের কপালের ঘাম মুছতে লাগলো। আফরান আবারও ডেভিল হেসে গাড়িতে গিয়ে বসলো। সন্ধ্যা থেকে বাড়ির রান্না বান্না আজ সামিরা আর রহিমা বেগম মিলেই করেছে। বাহিরের খাবার রহিম খলিল অভ্যস্ত নয়। জাফর সাহেব কয়েকবার বলেছিল বাহির থেকে খাবার নিয়ে আসবে, কিন্তু রহিমা বেগম তার কথাই অটল। হঠাৎ করেই যে বাড়িটা আবার আগের মতো করে ভরে উঠবে, এটা যদি জাফর সাহেব আগে থেকে জানতো, তবে তো আগে থেকেই কাজের মহিলাকে নিয়ে নিত। রাত প্রায় 9:30টার কাছাকাছি সময় সামিরা আর রহিমা খাবার গুছিয়ে টেবিলে পরিবেশন করছে। এক এক করে সবাই এসেছে, কিন্তু আরিয়াই মনে হয় সবার শেষে উপস্থিত হয়েছে। অসময়ে ঘুমটা কি এখনো পরিবর্তন করিসনি? সন্ধ্যাবেলা কি ঘুমানোর সময় হলো কোনো? ও মা, এমন করছো কেন? বসে বসে কি করব, তাই তো ঘুমিয়েছি। সামিরা যে আমার সাথে হাতে হাতে কাজ করলো, তুই থাকলে কি ক্ষতি হয়ে যেত সেখানে? রহিমা, এভাবে কেন বলছো? আমার মামুনি এসবে অভ্যস্ত নয়, আর এগুলো কেন করতে হবে? আর তোমাদেরকেও আমি নিষেধ করেছিলাম কিন্তু। আরিয়া বিরক্ততা নিয়ে ভ্রু কুঁচকে খাবারে হাত রাখলো। সামিরা রহিমা বেগমের উদ্দেশ্যে বলল, কাকিমা আপনিও বসে পড়ুন না, আমি আছি তো, দেখছি। ওমা, কি বলছো? তুমি বসো চট জলদি। সামিরা রহিমা বেগমের হাত ধরে টেনে খলিল সাহেবের পাশের চেয়ারটায় বসিয়ে বলল, আর কোনো কথা নয়, আপনি বসুন, আমি আছি। রহিমা বেগম কিছু বলতে গিয়েও চুপ রইলেন। একটু পর আবার বললেন, আয়স কখন আসবে?
সামিরার জানা নেই উত্তর কি বলবে এই মুহূর্তে সে। উনি তো আর জানেন না তাদের ব্যাপারটা নিয়ে। আরিয়ার অনুপস্থিতিতে বাড়িতে যে কয়বার এসেছে ততবারই সামিরাকে না দেখে জিজ্ঞেস করেছে জাফরকে। উনিও কথা কাটিয়ে উত্তর দিয়েছে ভার্সিটি তো ওদের বাড়ি থেকে গেছে, আপাতত ওখানেই থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সামিরাকে কাচুমাচু করতে দেখে জাফর বললেন, আসলে রহিমা হয়েছে কি, অফিসে ভীষণ কাজ পড়ে গেছে কয়েকদিনে, তাই একটু লেট। কথাটা বলার সাথে সাথে দরজার সামনে থেকে কেউ বলে উঠল, কাজ শেষ বাবা। সবাই সেদিকে দৃষ্টি ফেলে। আয়ুষ টি শার্টের ওপরের শার্টটা খুলে নিয়ে হাতে ধরে আছে, পাশেই সাদেক সহ আছে। সামিরা সাদেককে দেখতে পেয়ে বলল, এ মা, ভাইয়া কখন আসলেন? আয়ুষ সাদেককে নিয়ে এগিয়ে এসে বলল, এসেছিল কাজেই, কিন্তু এই বজ্জারটা আমাকে বলেনি, তাই উপরওয়ালা রাস্তা দেখা করে দিয়েছে, তাই তো ধরে নিয়ে আসলাম। আয়ুষের কথায় জাফর হেসে বলল, একদম ঠিক করেছো, দুজন ফ্রেশ হয়ে খাবার খেতে আসো। সাদেক চারদিকে একবার চোখ বুলালো, এত মানুষ দেখেই বুঝলো আরিয়া এসেছে, তাই হয়তো। হেসে বলল, আঙ্কেল কেমন আছেন? জাফর নিজেকে স্ট্রং করে বুক ফুলিয়ে বলল, একদম বেটার। জাফরের এহেন কীর্তিতে সবার মুখে হালকা হাসি দেখা গেল। বাবা তুমিও না? আপনারা ফ্রেশ হয়ে আসুন, আজ আমরা সবাই একসাথে হয়েছি, আমার তো ভীষণ ভালো লাগছে। প্রেমাকেও জানিয়ে দিস ওর হাজব্যান্ড এসেছে। আমার মাথায় আসে না আমার আশেপাশের প্রত্যেকটা ছেলে মানুষ বউদের প্রতি এতটা কেয়ারলেস কিভাবে হতে পারে। আরিয়ার কথাটা বোধহয় আয়ুষ আর সাদেকের গায়ে লাগলো, কিন্তু আপাতত তারা চুপ আছে। সাদেক একটু হাসি টেনে আরিয়াকে কিছু জিজ্ঞেস করতে গিয়ে আটকে যায়। সেই রাতের কথা মনে করে। পার্টিতে তো আরিয়ার ভালোর জন্যই সেদিন সেখান থেকে টেনে নিয়ে গিয়েছিল, নয়তো ভালোভাবে তো সজ্ঞানে ছিল না আরিয়া। কিন্তু সামান্য হাত ধরাতে যে আফরান ব্রো এভাবে তাকে ডেকে পাঠিয়ে হাতটা মুচকে দেবে কে জানতো। টানা 1 মাস ব্যথায় কাতর ছিলাম, অথচ কাউকে কিচ্ছু বলতে পারিনি। কথাটা ভাবতেই শরীর কেঁপে ওঠে সাদেকের। কথা না বলার চেয়ে চুপ থাকাই ভালো। দেখা গেল এটাও আফরান ব্রোর কান অব্দি গিয়েছে, তারপর আবারও আমাকে। ওহ গড, এসব ভেবে কাজ নেই। ঠিকভাবে আছে সেটা দেখতে পাচ্ছি, এটাই অনেক। বলে ভ্রু দুটো উপরে উঠিয়ে মুখে দীর্ঘশ্বাস ছাড়ে। তোর আবার কি হলো? কিছু না, উপরে চলো। বলে 2 কদম ফেলতেই জাফর সাহেব বলে উঠল,